স্বাগত আজকে জেডএসআর নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন এই সময়ে নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে হাজির হয়ে যাই এবং আজকের পর্বে আছি আমি নাফিসা হক। যেমনটি জানাচ্ছিলাম যে প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং সেই সাথে আদ্যপান্ত জানবো। আরও যুক্ত হব সেই জেলা এবং থাকবেন সেই জেলার প্রার্থীরা এবং সেই সাথে আমাদের প্রতিনিধি, জানবো প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে প্রত্যেক দিন কিন্তু আমরা বিভিন্ন জেলাতে যাই এবং সেখানকার নির্বাচন উপলক্ষে সবশেষ খবর জানাই বিভিন্ন জেলায় যুক্ত হয়ে। আজকে আমরা যে জেলাটি বেছে নিয়েছি সেটি হচ্ছে চট্টগ্রাম এবং চট্টগ্রাম জেলার নির্বাচনের আরও খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয় সরাসরি যুক্ত হবে। একটু পরিচিত হয়ে নিব জয়ের সঙ্গে। জয়, স্বাগত আপনাকে। দেখতে পাচ্ছি আপনি একেবারেই প্রস্তুত হয়ে আছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন, আমরা কিছুক্ষণ পর আপনার সঙ্গে আরও একবার যুক্ত হব। প্রিয় দর্শক, সহকর্মী জয় যুক্ত ছিলেন আমাদের সাথে এবং যেমনটি জানাচ্ছিলাম যে আজকের এই এপিসোডের জন্য আমরা নির্ধারণ করেছি চট্টগ্রাম জেলা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 অর্থাৎ ফটিকছড়ি ভোজপুর আসনে বিএনপি জামাতের 2 হেভিওয়েট প্রার্থী দল থেকে এখন পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পেলেও চূড়ান্ত হয়নি কিন্তু এনসিপির প্রার্থী। তাই এই আসনটি চট্টগ্রামের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আসন হওয়ায় সব দলের প্রার্থী বাছাই রয়েছে নানা ধরনের সমীকরণ এবং প্রার্থীরা ভোটারদের মন জয় তফসিলের আগে থেকে চালিয়েছে ব্যাপক গণসংযোগ। এখনো চলছে কৌশলী প্রচারণা, রয়েছে প্রতিশ্রুতির ফুলঝুরিও। কিন্তু ভোটাররা কি বলছেন? ভোটাররা বলছেন তারা চান সুষ্ঠু নির্বাচন। দর্শক, আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয় একটি রিপোর্ট পাঠিয়েছে, দেখে নেব সেটি। চট্টগ্রামের ফটিকছড়ি মূলত পুণ্যভূমি বা আধ্যাত্মিক রাজধানী নামে খ্যাত। এই অঞ্চলেই বিশ্বনন্দিত সুফি সাধক হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী তরিকার প্রবর্তন করেন। প্রতি বছর দেশ বিদেশ থেকে লাখো ভক্তরা আসেন এই মাইজ ভান্ডার দরবার শরীফে। প্রাকৃতিক সৌন্দর্য, নদী, পাহাড়, সবুজ গাছপালা এবং ঐতিহাসিক স্থান সমৃদ্ধ এই অঞ্চল পর্যটন ও কৃষিক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত ফটিকছড়ি উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম 2 আসনটি প্রায় 773.55 বর্গ কিলোমিটার। ফটিকছড়ি চট্টগ্রামের বৃহত্তম উপজেলা। এই আসনে মোট ভোটার 4,83,390 জন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 ফটিকছড়ি ভোজপুর আসনে প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিয়েছে সব দল। তবে এই আসনে বিএনপি ও জামাতের মনোনীত প্রার্থীরা ভোটারদের মন জয়ে নানা কৌশল নিলেও এখনো চূড়ান্ত প্রার্থী ঘোষণা হয়নি এনসিপির। দলের মনোনীত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমার ফটিকছড়িতে শিক্ষা, স্বাস্থ্য, তারপর আপনার রাস্তাঘাট, ফটিকছড়ির গ্যাস ফটিকছড়ির মানুষের মাঝে দিতে হবে। ফটিকছড়িতে বিপুল অনাবাদি জমি আছে, এই জমিগুলোকে শিল্প কারখানা করে ফটিকছড়ির মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শিক্ষা নিয়ে কাজ করতে হবে, মানুষের স্বাস্থ্যের বিষয়ে। তারপরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামোগত উন্নয়ন দরকার। এর বাইরে রাস্তাঘাট ব্যাপকভাবে উন্নয়নের প্রয়োজন আছে। কালভার্ট নাই, বৃষ্টি হলে পাহাড়ি এলাকা রাস্তাঘাট ভেঙে পড়ে, তো এগুলোর জন্য কাজ করতে হবে। তবে সন্ত্রাস মুক্ত ফটিকছড়ি গড়তে যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে সুষ্ঠু নির্বাচন চান ভোটাররা। এমন একটা সরকার আমরা চাই যে সরকার জনগণের পাশে দাঁড়াবে। এরকম একটা নির্বাচন আমরা চাই, আমরা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে যাতে দিতে পারি। ভালো একটা প্রার্থী যেটা আমাদের ফটিকছড়ির জন্য উন্নয়নের কাজ করবে। নির্বাচনী সহিংসতা ঠেকাতে প্রশাসনের সহায়তা চান প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের প্রতিনিধি যেই পাঠিয়েছিলেন আর কি আমাদের একটি প্রতিবেদন, আমরা সেটি দেখছিলাম। কিন্তু যেমনটি জানাচ্ছিলাম যে একদম শুরুতেই পরিচিত করিয়ে দিয়েছিলাম আমাদের যে সহকর্মী রয়েছেন নয়ন বড়ুয়া জয়, তার সাথে এবারে আমরা সরাসরি তার সাথে একটু যুক্ত হব এবং কথা বলবো সেখানকার প্রার্থীদের সবকিছু নিয়ে। যুক্ত হব জয়ের সঙ্গে। জয়, আপনি আমাদের সাথে বরাবরই যুক্ত ছিলেন। এবারে আপনার কাছে জানতে চাই, এই যে চট্টগ্রাম 2 আসনের আপনি কোন কোন প্রার্থীদেরকে নিয়ে আছেন, তারা এই নির্বাচন নিয়ে কি বলছেন?
দেখতে পাচ্ছেন যে আমি প্রার্থীদের নিয়ে এসে এখানে বসেছি, যেহেতু চট্টগ্রাম 2 আসন বলতে যে ফটিকছড়ি বুসপুর আসন অনেক বড় আসন। চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বড় আসন হলো ফটিকছড়ির এই আসনটি। এখানে সব দলের প্রার্থী রয়েছে, এর মধ্যে বিএনপির প্রার্থী রয়েছেন সরোয়ার আলমগীর। একই সাথে আমার পাশে একটু দেখতে পাচ্ছেন যে জামাতের প্রার্থী রয়েছে, মনোনীত প্রার্থী রয়েছেন অধ্যক্ষ নুরুল আমিন, আপনাকে স্বাগত। একই সাথে আমার পাশে আছেন এনসিপির মনোনীত প্রার্থী, যেহেতু এখনো মনোনীত করা হয়নি, যেহেতু সম্ভাব্য প্রার্থী, যেহেতু আমরা দেখছি বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে, এমনকি জামাতের প্রার্থী ঘোষণা করা হয়েছে, এখন চূড়ান্ত প্রার্থী কিন্তু এনসিপিতে নেই, তবে সম্ভাব্য প্রার্থী আছে। আমার পাশে আছেন একরামুল হক, আপনাকেও স্বাগত। তো আমরা একটু আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, যেহেতু চট্টগ্রামের ফটিকছড়ি 2 আসন বলতে যে গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসন একদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে ভারতের পাশে, অন্যদিকে ত্রিপুরার পাশে, অন্যদিকে কিন্তু খাগড়াছড়ির একটি পাশ, সব মিলে বলা যায় কিন্তু আসলে অনেক বড় একটা আসন। কেমন আশা করছেন? যেটা অনেক যে ঠিকই বলেছেন আপনি। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি এবং ফটিকছড়ি 2 আসন থেকে মনোনীত প্রার্থী। ফটিকছড়ি অনেক বিস্তৃত এলাকা। আমরা এই যেখান থেকে এখন বসে ফটিকছড়ি কলেজের মাঠ, এখান থেকে পেছনে আমার ত্রিপুরা সীমান্ত, এখান থেকে প্রায় 100 কিলোমিটার, কল্পনা করা যায়, 50 কিলোমিটার। আর এখান থেকে দক্ষিণ পাশে রাউজান গহিরা সীমান্ত, এখান থেকে এটাও প্রায় 45 কিলোমিটার, প্রায় 95-100 কিলোমিটারের পাশাপাশি হচ্ছে এই বিস্তৃত ভূমি, বিশাল এলাকা। তো অনেক মানুষ এখানে বসবাস করেন। এখানে ত্রিপুরার লোকজন আছে, এখানে পাহাড়ি লোকজন আছে, এখানে অনেকগুলো বাগান আছে, চা বাগান আছে, রাবার বাগান আছে। এখানে বিখ্যাত হালদা নদী আছে, যেখানে মাছের পোনা, মানে আপনার মাছের প্রজনন হয়। তারপরে এখানে আপনার অনেক পাহাড় ঘেরা এলাকা, নদী আছে। এখানে বেশ নৈসর্গিক সৌন্দর্য, পর্যটন কেন্দ্র গড়ে তোলার মতো জায়গা, বিসিক শিল্পনগরী গড়ে তোলার মতো জায়গা। এখানে পল্লী বিদ্যুতায়নের সমস্যা আছে, এখন ব্যাপকভাবে পল্লী বিদ্যুতায়ন নেই। এখানে অনেকগুলো পাহাড়ি ঢল নামে নদী ভাঙন হয়, এগুলো বাঁধের মানে সমস্যাগুলো আছে। এখানে ধরেন আপনার বিস্তৃত এলাকা হওয়ার কারণে অনেকগুলো রাস্তাঘাটের দুর্বলতা আছে, রাস্তাঘাট মেরামতের প্রয়োজন, রাস্তাঘাট আরও নির্মাণ করা প্রয়োজন। কমপক্ষে 100 কিলোমিটারের মতো, 1000 কিলোমিটারের মতো রাস্তা নির্মাণের প্রয়োজন রয়েছে। এইখানে ধরেন এই যে আমি যেখানে বসছি, এটা সরকারি কলেজ, ফটিকছড়ি সরকারি কলেজ। এই কলেজে কোনো ডরমিটরি নেই। ধরেন এরকম বিভিন্ন ইউনিয়ন, প্রায় 12টা ইউনিয়নে কোনো ভালো আপনার ওই ভবন নেই, ইউনিয়ন ভবন, এবং অবকাঠামোগত ওখানেও একটা বিন্যাস বা নির্মাণ দরকার। তারপরে অনেকগুলো প্রাইমারি স্কুল আছে, অনেক পুরানো বিল্ডিং, সেগুলো ধসে পড়তে পারে, যে কোনো সময় বিপদ করতে পারে, সেগুলো পুনর্নির্মাণ করা দরকার। অনেক জায়গায় স্কুল নাই, হাই স্কুল নাই, প্রাইমারি স্কুল নাই, এসব জায়গায় পৌঁছা দরকার। এখানে খেলার মাঠ নাই, একটা এত বিশাল উপজেলা 2টা খেলার মাঠ প্রয়োজন। এখানে হাসপাতাল যেটা আছে আমার সামনেই কয়েকশো গজ দূরে হাসপাতাল আছে। ধরেন এখান থেকে 50 কিলোমিটার উত্তর কাছে আমরা আবারও আসবো। আমি আমার পাশে আছেন এনসিপির সম্ভাব্য প্রার্থী আছেন একরামুল হক, একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপি। কি মনে করেন? একেবারে আমরা দেখতে পাচ্ছি এনসিপিকে ভোটের মাঠে আবার, তো কেমন আশা করছেন? ধন্যবাদ নিউজ 24-কে, এবং আমি এখানে দর্শক এবং ফটিকছড়ি তথা সারা বাংলাদেশের দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এই বিজয়ের মাসেই প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71-এর মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং সকল মুক্তিযোদ্ধাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের। পাশাপাশি 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং 30,000 যে আহত হয়েছেন, অঙ্গহানি হয়েছে, তাদেরকেও আমি তাদের সুস্থতা কামনা করছি, এবং যারা জুলাই যোদ্ধা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন গত 16 বছর যে স্বৈরাচার সরকার আমাদের শাপলা কলি আপনার হাতে, একটু জানতে চাচ্ছি ফটিকছড়ির বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা গণসংযোগ আগেভাগে চালিয়েছেন, তফসিলের আগে, কেমন সাড়া মিলছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, যেহেতু আমার বাড়ি ফটিকছড়িতে এবং আমার এখানে পৌরসভায় আমার বাড়ি, এবং আমি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। একটা জিনিস আমি খুব অভিভূত হয়েছি, আপনারা জানেন এনসিপি খুব নতুন একটি দল, গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল, কিন্তু এরই মাঝে আমরা যখন মানুষের কাছে একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, যখনই জিজ্ঞেস করছি এনসিপি থেকে আসছি, মার্কা কি জানেন, তখন সবাই এক বাক্যে বলছে শাপলা কলি।
বলি। তো সুতরাং আমরা খুবই আশাবাদী, মানুষ এখানে সচেতন বলেন, সকল মানুষ পরিবর্তন চাচ্ছে। গত 53 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি, এটার পরিবর্তন চাচ্ছে। সুতরাং আমরা খুবই আশাবাদী, এদেশের মানুষ আশা করি আগামী নির্বাচনে পরিবর্তনের জন্য হাঁ বুট, সংস্কারের পক্ষে হাঁ বুট এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য শাপলাগুলিতেই ভোট দিবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে হেভিওয়েট প্রার্থী রয়েছে, তো হেভিওয়েট প্রার্থী আছে, এর মধ্যে এনসিপির কেমন আশা করছে? আমি দুজনকেই খুব শ্রদ্ধা করি এবং আমাদের যে বিএনপি থেকে যিনি মনোনীত প্রার্থী। আপনার কাছে আবারও আসবো, এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি বিরতিতে, এর আগে আমরা একটু যাব স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম 2 আসনে যে প্রার্থীরা যুক্ত হয়েছিলেন তাদের কথা আমরা শুনছিলাম, আরও অনেক কিছু জানার বাকি আছে। তবে এই পর্যায়ে সময় হলো একটি বিরতির। দেখছেন জেডএস আরএম নির্বাচনের পথে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জেডএস আরএম নির্বাচনের পথে, এবং বিরতিতে যাওয়ার আগে আমরা কিন্তু চট্টগ্রাম 2 আসনের প্রার্থীদের সঙ্গে যুক্ত হয়েছিলাম, জানছিলাম নির্বাচন নিয়ে তাদের বিভিন্ন প্রত্যাশার কথা এবং তারা কি আসলে ভোটারদেরকে বলতে যাচ্ছেন। এ নিয়ে আমরা আবারও যুক্ত হব আমাদের সহকর্মী নয়নবুরা জয়ের সঙ্গে। জয়, আমরা আবারও ফিরছি আপনার কাছে। জানাবেন নির্বাচন নিয়ে কি তথ্য আছে সবশেষ? দেখতে পাচ্ছেন, ধন্যবাদ নাফিস আপনাকে। এর আগেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আমার পাশে আছেন এখানে অধ্যক্ষ নুরুল আমিন, জামায়াতের মনোনীত প্রার্থী। একটু আগেও কিন্তু আপনার সাথে আমি কথা বলেছি। আমরা একটু জানতে চাচ্ছি যে দাঁড়িপাল্লা প্রতীকে কেন ভোট দেবে বলে মনে করছেন, যেখানে বিএনপির যে দানিশেষ প্রতীকে যে হেভিওয়েট প্রার্থীও রয়েছে। যে আমরা মনে করি জনগণ একটা পরিবর্তন চায়, পুরাতন বৃত্তি আর জনগণ ফেরত দিতে চায় না। আমরা নতুন করে কোনো স্বৈরাচার সৃষ্টি হোক এটা চাই না। দেশের জনগণ চায় না আর নতুন করে যারা চাঁদাবাজি করবে এদেরকে ক্ষমতা দেখ, যারা জুলুমতন্ত্র চাপিয়ে দেবে তারা ক্ষমতায় যাক। দেশে সুশাসন চায় জনগণ, দেশে আইনের শাসন চায়, দেশে একটা বৈষম্যহীন শাসন চায়, দেশে একটা ইনসাফ প্রতিষ্ঠা হোক এটা চায়, দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এটা চায়, দেশ একটা সমৃদ্ধির পথে এগিয়ে যাক এটা চায়। একটা জ্ঞানভিত্তিক দেশ, জ্ঞানভিত্তিক সমাজ, প্রযুক্তি নির্ভর, তারুণ্য নির্ভর একটা সমৃদ্ধির বাংলাদেশ চায় দেশের জনগণ। সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা আশা করি জনগণ সাড়া দেবে এবং জনগণের সমর্থন নিয়ে আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করব। গণসংযোগে আমরা দেখলাম তফসিলের আগে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে, এই যে হাদির মৃত্যু হয়েছে, তো সামনে তো গণসংযোগ হবে, আতঙ্কের মধ্যে আছেন কিনা? যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে আমি প্রথমে শোক জানাচ্ছি এবং তার জন্য দোয়া করি শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা তার জন্য কবুল করুন, আমিন। আমরা তো অবশ্যই সব প্রার্থী জনসম্পৃক্ত, নির্বাচন মানে জনসম্পৃক্ততার কাজ, সব প্রার্থীর জন্যেই, আমার জন্যেও, সকলের জন্যেই একটা উদ্বেগের বিষয় অবশ্যই আছে। তারপরেও আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং এই সমস্ত হুমকির মুখে আমাদের পরাস্ত হওয়া যাবে না। আমাদেরকে সাহসের সাথে দেশকে রক্ষার জন্য, দেশে সমৃদ্ধি আনার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের কাজ করে যেতে হবে। ধন্যবাদ। আমি এনসিপির সম্ভাব্য প্রার্থী রয়েছেন একরামুল হক, একটু জানতে চাচ্ছি যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, সামনে তো গণসংযোগ করবেন, তো কি মনে করেন আসলে যে সেই জায়গাগুলোর নিরাপত্তা কেমন থাকা দরকার? ধন্যবাদ আপনাকে। আমরা রিসেন্টলি হাদিকে হারিয়েছি এবং আজকেও আপনারা দেখেছেন খুলনায় আমাদের এনসিপির একজন জেলা নেতাকে মাথায় তাও গুলি করা হয়েছে এবং গত কয়েকদিনে আমাদের এনসিপির অনেক নেতাকর্মীকে আহত করা হয়েছে। তো আমরা একটা বার্তা দিতে চাই, আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচন হতে হবে এবং আমরা এইসব হামলায় আমরা ভীত না। আমরা জুলাইতে জীবনকে আমরা বাজি রেখে আমরা রাজপথে নেমেছিলাম, এরকম হামলা দিয়ে আমাদেরকে কিন্তু ভয় দেখানো যাবে না। আমরা এটা বোনাস লাইফ লিড করছি। আমি যখন জুলাই আন্দোলনে আমি রাজপথে ছিলাম, আমি মৃত্যুকে কবুল করে নেমেছিলাম। সুতরাং এখানে কোনো হামলা বা কোনো ধরনের ভয়ভীতি দেখে আমাদেরকে নির্বাচন থেকে সরানো যাবে না। আমি আশা করি সরকার আরেকটু আমাদের নিরাপত্তার ব্যাপারে সজাগ থাকবেন, কিন্তু আমরা মৃত্যু এবং যেটা হায়াত, এটা আসলে আসমান থেকে আসে। হাদির কথাই আমি বলি, এটা আসলে সকল মুসলমানদের কথা এবং আমরা যারা এখানে বিভিন্ন ধর্মাবলম্বী আছি সবারই একই কথা। এখানে আমার যদি হায়াত থাকে কেউ আমাকে মারতে পারবে না, আবার আমার যদি মৃত্যু থাকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। সুতরাং এটার উপর বিশ্বাস রেখেই আমি আগামী নির্বাচনে যদি দল আমাকে নমিনেশন দেয় আমি ওভাবেই প্রচারণা করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, আমার সাথে ছিলেন জামায়াতের মনোনীত
প্রার্থী রয়েছে অধ্যক্ষ নুরুল আমিন, একই সাথে এনসিপির প্রার্থী ছিল, এনসিপির যে সম্ভাব্য প্রার্থী একরামুল হক। তো সবে এখানে অনেক ভোটার ছিল, ভোটারদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। চট্টগ্রামের 2 আসন বলতে একটি গুরুত্বপূর্ণ একটি আসন, এখানে হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি। সব দলের প্রার্থী কিন্তু এই আসনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, যেহেতু গুরুত্বপূর্ণ একটি আসন সেই কারণে কিন্তু এখানে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা গুরুত্ব দিয়ে তারা বাছাই করে কিন্তু প্রার্থী দিয়েছে। তার কারণে প্রতিদ্বন্দ্বী যেমনটা দেখা যাচ্ছে, তেমনি কিন্তু আসলে ভোটের মাঠেও কিন্তু অনেকটা উৎসব হবে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ আমরা ছিলাম চট্টগ্রাম 2 আসনে এবং সেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী, এবং সহকর্মীর পাশে আমাদের সঙ্গে ছিলেন সেই আসনের 3 জন প্রার্থী, এবং তারা জানাচ্ছিলেন তাদের এই নির্বাচন নিয়ে কি কি চিন্তা ভাবনা রয়েছে। এতক্ষণ দর্শক আপনারা দেখছিলেন চুয়েডাসারেম নির্বাচনের পথে, আর এই ছিল আজকের আয়োজন। আগামীকাল আমরা অন্য কোনো জেলায় যাব, জানাবো সেখানকার নির্বাচনের সবশেষ খবর। সে পর্যন্ত নিউজ 24 এর সঙ্গেই থাকুন।